জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর প্রাচীন বিক্রমপুরের পাল সাম্রাজ্যের সময় তিনি একজন বৌদ্ধ ভিক্ষু হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রচারক হিসাবে সেই সময়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেরিয়েছেন। জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর প্রাচীন বিক্রমপুরের পাল সাম্রাজ্যের সময় তিনি একজন বৌদ্ধ ভিক্ষু হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রচারক হিসাবে সেই সময়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেরিয়েছেন। 982 খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্কর প্রাচীন বিক্রমপুরের বর্জযুগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি মুন্সিগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্কর জন্মস্থান এখন পণ্ডিত ভিটা হিসাবে সারা দেশে পরিচিতি লাভ করেছে। অতীশ দীপঙ্কর গৌড়ীয় রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে রাজা কল্যাণ সিং আর মাতার নাম হচ্ছে প্রভাবতী দেবী। আমি করুণানন্দ ভিক্ষু, উত্তর অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স। আজকে আপনাদের যারা আপনারা এসেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই উদ্দেশ্যে জন্মভিটা থেকে বাংলাদেশের ইতিহাস গগনে তথা বাঙালিদের ইতিহাসের একজন সুনাম খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন শ্রী অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান। অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান প্রায় 1000 বছর যাবত আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিলেন। সে অতীশ দীপঙ্করকে আবার পুনরায় এই বাংলার মাটিতে ফিরিয়ে আনা অনেকটা কষ্টসাধ্য ছিল। বিশেষ করে ভারতীয় উপমহাদেশ তথা এই বঙ্গের মধ্যে যে সমস্ত বৌদ্ধ ইতিহাসগুলো ছিল সেই ইতিহাসগুলো হারিয়ে যায়। তার প্রকৃত নাম হচ্ছে আদিনাথ চন্দ্র গর্ব। তারা 3 ভাই ছিলেন, তার মধ্যে অতীশ দীপঙ্কর ছিলেন দ্বিতীয়। তার অপর 2 ভাইয়ের নাম হচ্ছে পদ্মগর্ব ও শ্রী গর্ব। অতীশ দীপঙ্কর খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন। কথিত আছে যে তার 5টি স্ত্রী ছিল। তাদের ঘরে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তার মধ্যে শুধু পুণ্যশ্রী নামে একটি পুত্রের নাম জানা গেছে। হিওয়াংসাংয়ের বিবরণ অনুযায়ী, পায়েংসাংয়ের বিবরণ অনুযায়ী, ডক্টর শরৎচন্দ্র দাসের বিবরণ অনুযায়ী সে অতীশ দীপঙ্করের ইতিহাস আমরা পেয়েছি। তার অনেকগুলো গ্রন্থের মধ্যে তার বুদ্ধিপথ প্রদীপের যে গ্রন্থ আছে, অন্যান্য যে বইগুলো আছে, তার বইয়ের মধ্যে অতীশ দীপঙ্করের জন্মস্থান নিয়ে তিনি বিবরণ দিয়েছেন। যে অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান 982 খ্রিস্টাব্দে এই বজ্রযুগিনী বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। মাতা ছিলেন কল্যাণশ্রী এবং পিতা ছিলেন কল্যাণশ্রী, মাতা ছিলেন প্রভাবতী দেবী। তাদের 3 জন সন্তান ছিলেন। অতীশ দীপঙ্কর ছিলেন মেজ সন্তান। তার মূলত নাম ছিল চন্দ্রগর্ব। তার বড় ভাইয়ের নাম ছিলেন পদ্মগর্ব। তার ছোট ভাইয়ের নাম ছিল শ্রীগর্ব। অতীশ দীপঙ্কর প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মা প্রভাবতী দেবীর কাছে। 3 বছর বয়সে তিনি সংস্কৃত ভাষা পড়তে শিখেছিলেন আর 10 বছর বয়সে তিনি বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারেন। বৌদ্ধ পণ্ডিত জেতীয় পরামর্শে তিনি নালন্দা শাস্ত্র শিক্ষা সফরে যান। কিন্তু একমাত্র সে মেজ সন্তান অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান এই বিক্রমপুরের এই ছোট নগরীর রাজার সন্তান হিসেবে তিনি সেই সময়কার ইতিহাস, প্রায় 1000 বছর পূর্বে যে ইতিহাস, সে বঙ্গের রাজধানী ছিল বিক্রমপুরে, তিনি তার আশেপাশে সংস্পর্শে তিনি বুদ্ধবিহার বিশ্ববিদ্যালয় তিনি কাছে পেয়েছেন। তারাই তিনি প্রভাবান্বিত হয়েছেন। তিনি প্রায় 15 বছর পর্যন্ত, প্রায় শৈশবকাল তিনি বজ্রযুগিনীতে তিনি সময় কাটিয়েছেন। এটা ছিল বিক্রমপুরের একটি বিখ্যাত সেই সময়কার রাজধানী। সেই সময়টুকু যখন তিনি কাটিয়েছেন, তার যে ইতিহাসে তার যে গুরু জ্যাঠারি
তাকে শিক্ষালাভ করার জন্য সে কাশ্মীর তথা বিহার প্রদেশ, উত্তরপ্রদেশ, ভারতের বিভিন্ন জায়গায় তিনি শিক্ষালাভ করেছিলেন। 12 বছর বয়সে নালন্দায় আচার্য বুদ্ধিভদ্র তাকে সমন রূপে দীক্ষায় উপযোগী করে তোলেন। তখন থেকে তার পূর্বের নামের পরিবর্তে নতুন নাম হয়ে ওঠে দীপঙ্কর সিজ্ঞান। 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত তিনি বুদ্ধিভদ্রের গুরুদেব অবধূতি পাদের নিকট সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন। 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত তিনি বিক্রমশিলা বিহারের উত্তরদ্বারের দ্বার পণ্ডিত নাঙ্গপাদের নিকট তন্ত্র শিক্ষা গ্রহণ করেন। এরপর মগধের ওদন্তপুরী বিহারে মহাসাঙ্গিক আচার্য শিলরক্ষিতের কাছে উপসম্পাদা দীক্ষা গ্রহণ করেন। ধর্মীয় জ্ঞানার্জনের জন্য তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গমন করেন। সেখানে তিনি প্রখ্যাত পণ্ডিত রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর তিনি বৌদ্ধ শাস্ত্রের আধ্যাত্মিক গুহ্য বিদ্যা শিক্ষা গ্রহণ করেন। তাতে তাকে এরপর গুহ্য জ্ঞান বর্জ্য উপাধিতে ভূষিত করা হয়। পরবর্তী সময়ে আরও উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব ছিলেন এবং সে সাথে তিনি বৌদ্ধ ভিক্ষু হয়ে যাওয়ার জন্য তার মধ্যে একটি বাসনা জাগে। তার 19 বছর বয়সে বিহারে উদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে তিনি শিলরক্ষিতের নিকট তিনি বৌদ্ধ ভিক্ষু উপসম্পাদা গ্রহণ করেন। তখন তার নাম হয় দীপঙ্কর সিজ্ঞান। তার চন্দ্রগর্ভ নামটি পরিবর্তিত হয়ে নাম হয়ে যায় দীপঙ্কর সিজ্ঞান। তিনি আরও উচ্চতর ডিগ্রি নিয়ে পুনরায় তার যখন বয়স যখন প্রায় 31 হয় তিনি সুবর্ণদ্বীপে যান, অর্থাৎ বর্তমান ইন্দোনেশিয়ায়। সেখানে গিয়ে তিনি প্রায় 13 বছর যাবৎ সেখানে অবস্থান করেন। সেখানে উচ্চতর ডিগ্রি অর্জন শেষে প্রায় 42-43 বছরের কাছাকাছি সময়ে তিনি শ্রীলঙ্কা হয়ে আবার পুনরায় বিক্রমপুরে চলে আসেন। অতীশ দীপঙ্কর 1011 খ্রিস্টাব্দে শতাধিক শিষ্যসহ মালয় দেশের সুবর্ণদ্বীপে বর্তমানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গমন করেন। তারপর তিনি আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর বৌদ্ধ দর্শন শাস্ত্রের বিভিন্ন বিষয়ের ওপর অধ্যয়ন করেন। এরপর স্বদেশে ফিরে আসার পর তিনি বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্ব ভার গ্রহণ করেন। 42-43 বছরের কাছাকাছি সময়ে তিনি শ্রীলঙ্কা হয়ে আবার পুনরায় বিক্রমপুরে চলে আসেন। বিক্রমপুরে চলে আসার পর এখানের মধ্যে যে সমস্ত বৌদ্ধ বিহারগুলো ছিল তথা বিশ্ববিদ্যালয়গুলো ছিল তিনি অধ্যাপনা করেছেন। পরবর্তীতে যেটা পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুরি বৌদ্ধ বিহার, ওই বৌদ্ধ বিহারে তিনি কিছুদিন অধ্যাপনা করেছিলেন। তিনি যখন পাহাড়পুরে বৌদ্ধ বিহারে অধ্যাপনা করার সময় তিনি 2টি বই লিখেন। একটি বইয়ের নাম হচ্ছে আপনার ধর্মজালা এবং আরেকটি বই হচ্ছে মধ্যমকরণতা প্রদীপ। এই 2টা বই লেখেন মূলত সোমপুরি বৌদ্ধ বিহার, যেটা পাহাড়পুরে অবস্থিত। সেখান থেকে গিয়ে তিনি উদন্তপুরীতে কিছুদিন অধ্যাপনা করেন। উদন্তপুরী থেকে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি কিছুদিন পাঠ্যদান করেন এবং পরবর্তীতে তার বয়স যখন প্রায় 50-এর পর হয় তখন সে পাল রাজাদের যিনি রাজা ছিলেন ন্যায়পাল, তাকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তাকে নিয়োগ প্রদান করেন। তখন সেখানে প্রায় 5 বছর পরে তিব্বত থেকে একটি চিঠি আসে। তিব্বতের রাজা এসে তাকে তিব্বতে নিয়ে যাওয়ার জন্য একটি উপঢৌকন পাঠান, কিন্তু তিনি যেতে পারেননি, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। পুনরায় তার মৃত্যুর পূর্ববর্তী সময়ে তিনি একটি পত্র লিখে যান যাতে তিব্বতের তিনি রাজত্ব গ্রহণ করবেন, তিনি যাতে শ্রীজ্ঞানকে যাতে তিব্বতের মাটিতে নিয়ে যান। তখন সে রাজা এরশদের বাতুসপুত্র সংসুক যখন রাজত্ব গ্রহণ করেন তিব্বতে, তখন শ্রীজ্ঞানকে পুনরায় তিব্বতে নিয়ে যাওয়ার জন্য আবার বিভিন্ন দূত তথা উপঢৌকন তিনি পাঠান। গুজরাজ্যের দ্বিতীয় রাজা বাংসুপ এ সহ কয়েকজন ভিক্ষুর হাতে প্রচুর স্বর্ণ উপঢৌকন দেন দীপঙ্কর সিজ্ঞানকে তিব্বত গমনের আমন্ত্রণ জানানোর জন্য, কিন্তু দীপঙ্কর সবিনয়ে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।
এদিকে বাংসুপ এ ও সীমান্ত অঞ্চলে সোনা সংগ্রহের জন্য যান। সেখানে কারাখানি খানাতের শাসক তাকে বন্দি করেন। তাদের মুক্তি বিনিময়ে তারা প্রচুর সোনা মুক্তিপণ হিসাবে দাবি করেন। তখন অতীশবঙ্গের সম্মতি প্রদান করেন। তখন অতীশবঙ্গের বয়সের 59 বছর। তিনি তার সম্মতি প্রদান করার সাথে সাথে তিনি নেপালের দুর্গম সীমা দিয়ে তিনি তিব্বতে যান এবং নেপালে তিনি কিছুদিন অবস্থান করেছিলেন যাওয়ার সময়। সেখানে নেপালের রাজার সাথে তার অনেক ধর্মীয় আলোচনা হয়, ধর্মীয় আলোচনা হয়। সেখান থেকে বসে বসে তিনি একটি বই লিখেন, চর্যাপদ সংগ্রহ, এবং আরেকটি চিঠি লিখেন রাজা ন্যায়পালকে উদ্দেশ্য করে। আমি এই দেশের চলে যাচ্ছি, আমি আপনাকে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি। আপনি দেশটি কীভাবে চালাবেন, দেশের মানুষ কীভাবে থাকবে, আপনি কীভাবে চলবেন, এরও একটি উপদেশমূলক একটি চিঠি লেখেন। সে চিঠিটার নাম ছিল শ্রী বিমলেখ রত্ন। পরে সেইখান থেকে শেষ করে তিনি যখন 60 বছরের কাছাকাছি হয় তিনি তিব্বতে পৌঁছেন। তিব্বতে গিয়ে তিনি প্রায় 12 বছরের অধিক তিনি সময় কাটান। সেখানে তিনি 100টি বই গ্রন্থ রচনা করেন এবং 100টি বই তিনি অনুবাদ গ্রন্থ রচনা করেন। কিন্তু বাংসুপ ওয়ে উদ তার পুত্র লহা লামা বাংসুপ উদকে মুক্তিপণ হিসাবে সোনা দিতে বারণ করেন। বরং ওই অর্থ দীপঙ্কর সিজ্ঞানকে তিব্বতে আনার জন্য ব্যয় করতে বলেন। এরপর লহা লামা বাংসুপ ওদ গুজ রাজ্যের রাজা হয়ে গুংথংপা নামে এক বৌদ্ধ উপাসককে ও আরও কয়েকজন অনুগামীকে দায়িত্ব দেন দীপঙ্কর সিজ্ঞানকে তিব্বতে আনার জন্য। এবং এগুলো তার দুভাষী ছিল, লুচোবা তার শিষ্য, এবং তার অতীশবঙ্গের মৃত্যুর পরে তার শিষ্য ডুনটুনপা পরবর্তীতে অতীশবঙ্গের যে অসমাপ্ত কাজগুলো অতীশবঙ্গের শিষ্য ডুনতো সে কাজগুলো সম্পাদন করেন। অতীশবঙ্গের তিব্বতে গিয়ে একটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন করে যান। সেখানে তিনি সেইটার নাম হচ্ছে কদম্বা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন। অতীশবঙ্গের মূলত তিব্বতবাসীদেরকে কৃষিকাজ কীভাবে করতে হয় সেচ প্রকল্পের মাধ্যমে সেটা শিখিয়ে দিয়েছেন। সে সাথে কীভাবে তরুলতার মাধ্যমে গাছপালাতে কীভাবে ওষুধ তৈরি করে নিজেদেরকে বেঁচে থাকতে হবে সেই শিক্ষাটা দিয়েছেন। সমাজ সংস্কার করেছেন এবং অনেকগুলো বই তিনি রচনা করেছেন। সংস্কৃত ভাষা তিনি অনেকগুলো সংস্কৃত ভাষার অনুবাদ করে তিনি তিব্বতীয় ভাষায় অনেকগুলো বই লিখেছেন। তার সাথে অনেকজনের অনুবাদক ছিলেন এবং সে সাথে 1054 খ্রিস্টাব্দে তিনি তিব্বতের নেতাং বুদ্ধগয়ায় তিনি মৃত্যুবরণ করেন। তারা নেপালের পথে বিক্রমশিলা বিহারে উপস্থিত হন। দীপঙ্করের সাথে সাক্ষাৎ করেন, সমস্ত সোনা তার কাছে নিবেদন করেন। ভূতপূর্ব রাজা বাংসুপ ওয়ে উদের বন্দী হওয়ার কাহিনী তাকে শোনানো হয়। তাতে দীপঙ্কর সিজ্ঞান অভিভূত হয়ে পড়েন। 18 মাস পরে 1040 খ্রিস্টাব্দে দীপঙ্কর সিজ্ঞান তিব্বত যাত্রার জন্য প্রস্তুতি নেন। তিনি 12 জন সহযাত্রী নিয়ে প্রথমে বুদ্ধগয়া হয়ে নেপালের রাজধানীতে উপস্থিত হন। নেপালের রাজের আগ্রহে 1 বছর সেখানে তিনি কাটান। এরপর নেপাল অতিক্রম করে তিনি থুং বিহারে যান। 1000 বছর পরে তার মাটিতে এই অতীশবঙ্গের স্মৃতি আবার জাগরণ হয়। সে তার প্রধান এই যে উন্মোচনের পিছনে যারা প্রধান ছিলেন তিনি ছিলেন বাংলাদেশ বুদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের মহামান্য সভাপতি, প্রয়াত সভাপতি মহামান্য বিশুদ্ধানন্দ মহাদেব। 1042 খ্রিস্টাব্দে তিব্বতের তিনি পশ্চিম প্রান্তে ডংরি প্রদেশে পৌঁছেন। সেখানে পৌঁছলে লহা লামা বাংসুপ ও এক রাজকীয় সম্বর্ধনার আয়োজনের মাধ্যমে তাকে থুলিং বিহারে নিয়ে যাওয়া হয়। এখানে দীপঙ্কর তার বিখ্যাত গ্রন্থ বুদ্ধিপদ প্রদীপ রচনা করেন। 1044 খ্রিস্টাব্দে তিনি পুরঙ্গে, 1047 খ্রিস্টাব্দে বৌদ্ধবিহার ও 1050 খ্রিস্টাব্দে বে এ বাতে তিনি উপস্থিত হন। তার হাত ধরে অতীশবঙ্গ শ্রীজ্ঞানের যে প্রথম তিনি চায়না, জাপান, ইন্ডিয়া, মঙ্গোলিয়া, কোরিয়া, তাইওয়ান বাসীদেরকে সকলকে ডেকেছেন, তাদেরকে উন্নত আহ্বান করেছেন। অতীশবঙ্গের বাঙালিদের কৃতি সন্তান আপনারা আসুন এবং দেখুন এবং তাকে নিয়ে কিছু করুন। তখন তার আহ্বান সে সময় অনেকজন এসেছিলেন কিন্তু কিছুই করা সম্ভব হয়নি। অতীশ দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশে ভ্রমণ করেন, সেখানে বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করেন। তিনি বিশুদ্ধ মহাযান মতবাদের প্রচার করেন।
পরবর্তীতে তিনি মৃত্যুবরণ হওয়ার পরে তারই শিষ্য সমনে সুলতান মহাতের তিনি এখানকার বিভিন্ন জায়গা টাকা ক্রয় করে তিনি এখানে বিশ্ববিদ্যালয় করার জন্য তথা অতীশবঙ্গের উদ্দেশ্য করে মিউজিয়াম করার জন্য বিভিন্ন কিছু করার জন্য প্রকল্প নিয়েছেন। তিনিও মারা যান। পরবর্তী তিনি তৃতীয়জন তিনি আসেন বুদ্ধপ্রিয় মাহাতো, তিনিও বর্তমানে চিন্তা করছেন কি করা যায়। আসলে বর্তমান করোনা সংক্রমণ দিয়েও এখন অনেক কিছু করা সম্ভব হচ্ছে, কিন্তু আমরা সম্ভব পরিসরে এখানে ছোট করে একটা অতিষ্ঠিত লাইব্রেরি করা হয়েছে, তথা অতীশ রিলিক্স স্তূপা নির্মাণ করা হয়েছে এবং চায়না সরকার থেকে একটা অতীশ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। দীপঙ্কর সিগেন 2 শতাধিক গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে অনুবাদ ও সম্পাদনাও রয়েছে। তিব্বতের ধর্ম, রাজনীতি, জীবনী, তাঞ্জুর সহ বিশাল এক শাস্ত্রগ্রন্থ সংকলন রয়েছে তার। তিনি বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন। এই কারণে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন। অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত এবং পালি বই তিব্বতী ভাষায় অনুবাদ করেন। বিখ্যাত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এবং ইতালির বিখ্যাত গবেষক গুসেপ তুচ্চি দীপঙ্করের অনেকগুলি বই আবিষ্কার করেন। আমাদের পরিকল্পনা আছে, শুধু আমাদের নয়, সকলের একটা পরিকল্পনা আছে, উদ্দেশ্য আছে। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় হবে অতীশের জন্মভিটায়, কিন্তু অনেকজনের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা, কিন্তু এখনও সেই স্বপ্ন এখনো আমাদের পূরণ হয়নি। জানি না কখন পূরণ হয়। যদি এটা ভাগ্য থাকে তাহলে অবশ্যই পূরণ হবে। আমরা চাই সে অতীশ দীপঙ্করের জন্মভিটা, যেহেতু তিনি তাইওয়ান, সিঙ্গাপুর, ভুটান, মালয়েশিয়া, ভিয়েতনাম, বৌদ্ধ ধর্ম সংস্কারের মতো শ্রমসাধ্য কাজ করতে করতে দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি 1054 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে লাসা নগরের কাছে চেথঙ্গের দোলমা লাখাং তারা মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চীন, জাপান, কোরিয়া থেকে শুরু করে ভারত পর্যন্ত আগে যথেষ্ট শ্রদ্ধা করেন, তাকে তিনি সমাদৃত করেছেন। বাঙালির জাতিকে তিনি উচ্চ দিকে নিয়ে গেছেন। অতীশ দীপঙ্করের নাম শুনলেই সবাই বাঙালি জাতিকে গৌরবে প্রদর্শন করে থাকেন। এইরকম একটা মহান পুরুষকে আমাদের সকলে উচিত শ্রদ্ধা জ্ঞাপন করা, ওনাকে আরও বেশি নিয়ে কাজ করে, যাতে বিশ্বের সকল মানুষ এখানে এসে যাতে দেখতে পারে, সাথে সাথে মানুষ যাতে জানতে পারে আমাদের দেশেও একজন মহান পণ্ডিত ছিল, তিনি তার দর্শন দিয়ে তিনি বিশ্ববাসীকে আলোকিত করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।